নমস্কার, এই মুহূর্তে আমরা আছি ইকো পার্কের গেট নাম্বার 6। ভেতরে দেখছেন গলফ এরিনা, ইকো পার্কের এখানে গলফ খেলা হয়। এবং গেট নাম্বার 6 এর উল্টো দিকে এই যে পেছনে যে বস্তিটা, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো। এই বস্তিটায় নাকি সব রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম ভরে গেছে, এরকমই টুইট করছেন শুভেন্দু অধিকারী, এরকমই প্রচার হচ্ছে গদি মিডিয়ায়, বিভিন্ন ইউটিউব ওই বিজেপির ইউটিউব চ্যানেলগুলোতে। তো আমরা এসেছি এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি খুঁজতে। আমরা আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? না। আপনি কি মায়ানমার রোহিঙ্গা? এই অবস্থা মানে তাহলে আপনারা বলুন, এই রকম করলে কে সহ্য করবে? বারবার মিডিয়ায় দেখাচ্ছে এই ঘর ওই ঘর। আমাকে রোহিঙ্গা বলছে? হ্যাঁ, রিপাবলিক টিভি বলছে। রিপাবলিক টিভি বলছে? ও তো পাগল, ও তো মাথা খারাপ। কখন কেমন করে এরকম করে লাফায় ও তো নিজেই জানে না। ওখানে একটা ফাঁকা জায়গা, সেখানে আমাদের পাড়ারই একজন লোকের, আমার রিলেটিভ, আমার কাকা সম্পর্কে হয়, সে তার জায়গাতে ভাড়া দিয়ে রেখেছে। ভাড়া কারা? 1960 সালের ভোটার তালিকা, 1960 সালের ভোটার তালিকা, ইউনিয়ন 2 নম্বর। আমাদের যা আছে নরেন্দ্র মোদীর তার নেই, আর অমিত শাহ। আমরা এই মুহূর্তে এই এলাকায় ঢুকবো এবং ঢুকে আমরা দেখবো যে এলাকায় ঠিক যারা রয়েছেন তারা সত্যি বাংলাদেশি না রোহিঙ্গা, না সত্যি এখানকার মানুষ, তারা কেন এরকম ঝুপড়ি করে আছেন, তাদের কাছে কি ডকুমেন্ট আছে, কত পুরনো ডকুমেন্ট আছে, সেগুলো আমরা খুঁজবো। আর যদি সত্যি আমরা দেখি যে মানুষগুলো এখানকারই, তাহলে গদি মিডিয়ার খবর আছে। চলুন আমরা ভেতরে যাই। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সেই বস্তি এলাকার ভেতর দিকটায়। আমরা এখানে বহু মানুষ রয়েছে, কিন্তু গদি মিডিয়া দেখিয়েছিল সমস্ত ঘরে তালা, দুপুরবেলা তালা এসছে, সব নাকি এলাকা খালি করে বাংলাদেশে পালিয়ে গেছে, এরকমই দেখাচ্ছিল। কিন্তু আমরা যখন এখন রয়েছি, আপনারা খালি দেখুন এলাকাটা, একটু ঘুরিয়ে দেখাতে বলবো। প্রচুর মানুষ, দোকানপাট খোলা, বাড়ির সামনে সব মহিলারা বসে রয়েছেন এবং এই রাস্তায় ভর্তি লোক এবং গিজগিজ করছে মানুষ। কিন্তু দুপুরবেলা তারা কোথায় থাকেন এই খবরটা কিন্তু আমরা এর আগে জিজ্ঞাসা করেছিলাম। দুপুরে প্রতিটা মানুষ কাজে থাকেন, ভোরবেলা বেরিয়ে যান, বিকেলবেলা ফেরেন। কিন্তু গদি মিডিয়া ইচ্ছা করে দুপুরবেলা একটা সময় এসছে যাতে প্রত্যেকের ঘর তালা মারা, কেউ নেই, এলাকা শূন্য। এবং সেইটা দেখিয়ে গদি মিডিয়া বলছে যে এসআইআর চালু হতে নাকি পুরো এলাকা খালি হয়ে গেছে, পুরো এলাকা ভ্যাকেন্ট হয়ে গেছে, সব বাংলাদেশে পালিয়ে গেছে, এরকমই খবর দেখানো। কিন্তু আপনারা আমাকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে পুরো এলাকায় কিন্তু এই টাইমে গিজগিজ করছে, ওদিকে পুরো মানুষ ভর্তি, দোকানপাট সবকিছু রয়েছে, ঠিক আছে। এবারে আমি এই ঘরগুলো পরপর দেখাবো, দাঁড়ান একটু দাঁড়ান। আমরা কিন্তু এবার এখানে সব থেকে বয়স্ক মানুষ যিনি রয়েছেন এবং যার ফ্যামিলি এই গ্রামের কি বলবো সব থেকে পুরনো ফ্যামিলি, তিনি রয়েছেন। আপনার নাম কি? মুনারা বিবি। কি নাম? মুনারা বিবি। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? না। আপনি কি মায়ানমার রোহিঙ্গা? না, আমি এখানকার স্থানীয়। কি প্রমাণটা কি আপনার কাছে? কি প্রমাণ আছে? প্রমাণ সবই আছে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সব দলিল পত্র, কাগজপত্র সব আমাদের সবই আছে। তাহলে আপনি এই বস্তির মতো এরকম করে কুড়ে ঘর করে থাকেন কেন? এরকম করে থাকি কেন? কপালের কষ্ট যার জন্য এরকম করে থাকি। শোনেন, এই যে হিটকো আমাদের কম দামে জমি কিনে নিয়ে এলেছে, নিয়ে আমাদের বাবা কেলে সম্পত্তিতে আমরা বসে আছি এখন। হ্যাঁ, তাই হিটকো কখন তুলে যাবে, কখন কি করবে, আমরা যে ঘর দর বাঁধবো সেরকম কায়দা করে জন্মজুরি খেটে খাবার আমাদের ছেলেদের। হ্যাঁ, 500 টাকা আয় করে আবার ঘর দর যে বাঁধবো কায়দা করে, তা আমরা থাকতে পারবো না। যেখানে এবার স্থানীয় হবে সেখানে ভালো করে ঘর দর বাঁধবো, থাকবো। এই যে আপনি এখানে রয়েছেন, আপনার পূর্বপুরুষরা কে কে ছিলেন এখানে? এখানে সবাই ছিল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সব ওই মোল্লাপাড়ায়। শুধু আমি এখানে আছি, আমার খুব কষ্টের জ্বালায় আমার বাবা এখানে আমার জায়গা দিয়েছে। এই যে বলছে মিডিয়া বলছে যে আপনারা রোহিঙ্গা, আপনারা বাংলাদেশি। মিডিয়া যদি জোর করে বলে তা কিছু বলার নেই তো। নরেন্দ্র মোদী যা শেখাতে তাই বলছে। হ্যাঁ, ওরা তো চামচা ছেড়েছে, নরেন্দ্র মোদী চামচা ছেড়েছে, পয়সা দিয়ে চামচা ছেড়েছে। চামচারা যা গিয়ে বলছে সত্যিটা মিথ্যেটা সত্যি করে বলছে, তাই শুনছে। এসে তলাশ করে দেখুক। আমাদের যা আছে নরেন্দ্র মোদীর তার নেই, আর অমিত শাহের তা নেই। অমিত শাহ যে এসব গুলো করতেছে, হ্যাঁ, ও বাঁচতে পারবে? মানে কি নেই? কাগজপত্রের কথা বলছে? হ্যাঁ, কাগজপত্র যাই আছে, আমাদের যা আছে পুরুষের, ওদের কি আছে সেটা?
নেই তো। তাহলে সে যে এতগুলো এ করতে মানুষের হয়রান করতে, আমাদের বসতি লোক হয়ে আমাদের এরকম হয়রান করতেছে। হ্যাঁ, এই আমাদের ঝুপড়ি, আমরা কাগজ খুঁটে খাই, তো পেটের দায়, গরিব মানুষ আমরা, যার যা একটা রোজগার দেখে করতে হবে, খাতে হবে, সে সেইটাই করে খাবে। তাহলে আমরা কি সেই বাংলাদেশি কাগজ খুঁটে খাই? আমাদের এই ঝুপড়ি, আমরা বাংলাদেশি। বেলা এসে মিডিয়া দেখাচ্ছে দুপুর বেলায় যে সব ঘর বন্ধ, কেউ নেই। যার সেই কাজে কামে গেছে, গরিব মানুষ আমরা না খাটলে বাবা খাওয়া হয় না। তাহলে যার সেই কাজে কামে যাবে, মেয়েরা ঘরে থাকে, ছেলেরা সব কাজে যায়। ওই যে গরিব মানুষ, ওনার স্বামী নেই, 2 মাস এনার মেয়ে, ওই যে ঘর গুলো তালা দেওয়া, ও মিডিয়া কি করলে সব ক্যামেরা করে নিলে। তা তারা কাজে কামে গেছে, ওই যে দোকানটা বন্ধ, ওনার স্বামী মরে গেছে, দোকানটা বন্ধ, ও ঘরেরও ছবি তুলে গেছে। তাহলে ওরা কি মানুষ? হ্যাঁ, মানুষে মারা গেছে, তার দোকানটা বন্ধ, ও ঘরের তুলে লিখেছে, ছবি তুলে লিখেছে। এনারা কাজে গেছে, 2 মাস দোকান চালায়, সে ঘরে তালা মারা, সে ঘরের ছবি তুলে লিখেছে। তাহলে এসব মনে মিথ্যাটা সত্যি করতেছে না। মিডিয়া যে এসে আপনাদেরকে এরকম বলছিল, তা আপনারা তখন তাদের কিছু বলেননি? আমরা কিছু বলিনি, তখন বলি কি হয় কি করে দেখি। না, কি হয় কি হবে না হবে, আমরা একটা মেয়ে ছেলে, আতঙ্ক একটা ভয়, তো সেই কিছু বলিনি। বেটা ছেলেরা কেউ বাড়ি নেই, আমরা কি বলবো বল। তো যাই হোক, এখন আমি এখানে একটা জিনিস দেখাবো, যে ঘরগুলো বন্ধ করা অবস্থায় ছবি দেখিয়ে ভিডিও দেখিয়ে দাবি করা হচ্ছিল যে সবাই নাকি এসআইআর চালু হতে আতঙ্কে সব পালিয়ে গেছে, পুরো খালি হয়ে গেছে, নিউ টাউন খালি হয়ে গেছে, সমস্ত এলাকা খালি হয়ে গেছে। কোন ঘরগুলো দেখাচ্ছিল? এই যে মারা গেছে, কোনটা কোনটা মারা গেছে? এই যে দাদা মারা গেছে, এই যে দোকানটা বন্ধ, হ্যাঁ। এই ঘরের তালাটা খুলে বলছে যে এরা রোহিঙ্গা। মারা গেছে দাদা। হ্যাঁ, ওটা দোকান মারা গেছে, দোকান ঘরও নয় ওটা। দোকানদার মারা গেছে। হ্যাঁ, সে দোকানদার মারা গেছে, তার ঘরকে নিয়ে বলছে তিনি রোহিঙ্গা। আরেকটা ঘর কোথায়? হ্যাঁ, আরেকটা ঘর ওই সাইডে আছে, দেখুন। এই যে কোনটা কোনটা? ঠিক আছে, এই এই বাড়িটা দেখিয়েছিল। হ্যাঁ, এই বাড়িটা দেখিয়েছি। আপনারা কোথায় ছিলেন তখন? আমরা ও, কাজ করতে গেছেন, ওদের বাড়ি কাজ করেন। হ্যাঁ, তা আপনাদের এই ঘর বন্ধ দেখে এটাকে হ্যাঁ, ছবি তুলে নিয়ে চলে গেছে। বলছে নাকি সব বাংলাদেশে পাঠিয়ে হ্যাঁ, গেছে। বাংলাদেশে পালিয়ে গেছে বলছে। আপনারা কি এখানকার? হ্যাঁ, আমাদের ডকুমেন্ট সব কিছু আছে। সব ডকুমেন্ট হ্যাঁ, আছে। আর কোন ঘরটা দেখিয়েছিল? এইটা এইটা হ্যাঁ, ভাড়া দিয়েছি। এটা ভাড়া দিয়েছে। এটা ভাড়া থাকে, একটা দোকানে মালঝাল থাকে, তার জন্য তালা মেরে দিয়ে রাখে, ফ্রিজ আছে বলে। ও, তাহলে এই ঘরটাও তুলে নিয়ে গেছে, যে বাংলাদেশি চলে গেছে। দোকানের মধ্যে কে আছে দেখুন, বড় ফ্রিজ রাখা রয়েছে দোকানে, বড় ফ্রিজ রাখা আছে, ওই যে দেখুন, বাংলাদেশি চলে গেছে। এই অবস্থা, মানে তাহলে আপনারা বলুন, এইরকম করলে কে সহ্য করবে? বারবার মিডিয়ায় দেখাচ্ছে, এই ঘর ওই ঘর দেখাচ্ছে। মানে আপনি কাজে গেছেন, আপনার ঘর থেকে হ্যাঁ। বাংলাদেশি বলে পালিয়ে গেছে সব বাংলাদেশি। হ্যাঁ, ঠিক আছে। আবার তো বিষয়টা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে যে ঘরগুলো মিডিয়া দেখিয়েছিল সেই ঘরগুলো আপনাদের দেখাচ্ছি। যেখানে যে ঘরগুলো দেখিয়ে বলা হয়েছিল সেই ঘরে কিন্তু এখন লোকজন রয়েছে, কারণ তারা দিনের বেলা কাজে যায়, লোকের বাড়িতে কাজ করে বা অন্যান্য কাজ করে। সেই ঘরগুলো বন্ধ ছিল। দুপুরবেলা এসছে ফাঁকা টাইমে, যখন হয়তো বাড়িতে 2-1 লোক থাকলেও খেয়ে দিয়ে তারা একটু ঘুমায় বা রেস্ট নেয়, রাস্তাঘাট ফাঁকা থাকে, ঠিক সেই সময়কার ছবি তুলে ধরে গদি মিডিয়া, রিপাবলিক টিভি প্রচার করছে যে এই তো এলাকা ফাঁকা, নিউ টাউন ফাঁকা হয়ে গেছে বলে। কদিন ধরে, গত 2-3 দিন ধরে, বিভিন্ন পত্র পত্রিকা, মানুষ কাজে চলে যাচ্ছে তখন এইগুলো মানে এগুলো করছে, যখন আমরা সব কাজে বেরিয়ে যাচ্ছি তখন এসে এগুলো করছে। এই যে এখন এত মানুষকে দেখছি, এই তুমি কি রোহিঙ্গা? হ্যাঁ, রোহিঙ্গা? তুমি কে? মিডিয়া? হ্যাঁ, মিডিয়া বলছে যে তোমরা নাকি রোহিঙ্গা, এলাকায় রোহিঙ্গা থাকো। আমাকে রোহিঙ্গা বলছে? হ্যাঁ, রিপাবলিক টিভি বলছে। রিপাবলিক টিভি বলছে, ও তো পাগল, ও তো মাথা খারাপ। কখন কেমন করে এরকম করে লাফায়, ও তো নিজেই জানে না। তুমি রিপাবলিক, আমার দাদুর বাবা হচ্ছে দেশের স্বাধীনতা লড়েছে, তাই আমাদের জিজ্ঞেস করে লাভ নেই, অন্য জন। আমাদের কপালে লেখা আছে রোহিঙ্গা। ঠিক আছে, ধন্যবাদ। এই
সেই মুহূর্তে আমাদের সঙ্গে আছে সাদ্দাম হোসেন। গতকাল রিপাবলিক টিভির সাথে বা অন্যান্য চ্যানেলের সাথে রীতিমতো ঝামেলা হয়েছে, কারণ এই যে রিপাবলিক টিভি নোংরা মিথ্যা খবর দেখাচ্ছিল সেটা তুমি প্রতিবাদ করেছিলে কেন? আমরা আমাদের পাড়াতে ওখানে এনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছে SIR এর, সেই সমস্ত কাজবাজ করছিলাম। আমাদের পাড়া থেকে কিছুটা দূরে ওখানে একটা ফাঁকা জায়গা, সেখানে আমাদের পাড়ারই একজন লোকের, আমার রিলেটিভ, আমার কাকা সম্পর্কে হয়, সে তার জায়গাতে ভাড়া দিয়ে রেখেছে। ভাড়া কারা থাকে? বসিরহাট থেকে আগত কিছু লোক, বনগাঁ থেকে আগত কিছু লোক, অন্যান্য জেলার কিছু লোক এখানে শহর কেন্দ্রিক জায়গাতে এসছে, বাবুদের বাড়িতে কাজ করে, ফ্ল্যাটে কাজ করে, শহরের জঞ্জাল কুড়িয়ে তাদের জীবিকা অর্জন করে। আমরা যখন খবরটা পেলাম যে রিপাবলিক বাংলা ঢুকেছে, দালাল ঢুকেছে, দালাল যখন ঢুকেছে তাকে তো তার ব্যবস্থা করতেই হবে। আমরা দৌড়ে গেলাম, গিয়ে দেখি দালালের যা কাজ সেই কাজ করছে দালাল। একটা 16 বছরের মেয়ে, 16 বছরও মনে হয়নি, 15 প্লাস, সবে মাধ্যমিক দেবে, তাকে ধরে রীতিমতো অফ ক্যামেরায় তাকে বিভিন্ন রকম ভাবে ধমকে চমকে ভয় দেখিয়ে বাংলাদেশি সে এটা প্রমাণ করাতেই হবে। আপনারা আপনাদের খবরের চ্যানেলের মাধ্যমে হয়তো দেখিয়েছেন, আজকে যতটুকু আমরা দেখলাম যে সে তার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সবকিছু দেখিয়েছে। তার কাছে এইগুলো দেখতে চাওয়া হয়নি, তার কাছে জানতে চাওয়া হচ্ছে সে 2002 সালে তার ভোটার লিস্টের নাম আছে কিনা। আরে বাবা, সে 16 বছরের একটা মেয়ে, সে 2002 সালে তার ভোটার লিস্টের নাম কি করে থাকবে? তার ফ্যামিলির আছে, একটা বাচ্চা ছেলেকে, 18 বছরের একটা ছেলে, তাকে জিজ্ঞেস করছে 18 বছর বয়স, তুমি কেন ভোটার হওনি? 2002 লিস্টে তোমার কেন নাম নেই? এই সমস্ত আজব প্রশ্ন করছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি ইকো পার্ক, এই ইকো পার্কের 6 নম্বর গেট, 6 নম্বর গেটের একদম সামনে দাঁড়িয়ে আছি। এই যে রাস্তাটা, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই রাস্তাটা 500 বছরের পুরানো রাস্তা, 500 বছর। ঘুনি থেকে শুরু হয়ে এই রাস্তাটা মাঝেরাইটে গিয়ে উঠেছে। আমাদের মাঝেরাইটে পীর সাহেব মাহমুদ বাখতিয়ারি সাহেব, ওনার যে দরগা শরীফ, সেখানে গিয়ে এই রাস্তাটা উঠেছে। বহু পুরানো, আমাদের এলাকারই মানুষেরা, জমিদার বংশের মানুষেরা, তারা জমি দিয়ে এই রাস্তাটা, পীর সাহেব যাতে আমাদের পাড়ায় ঢুকতে পারে, জলসা টলসা করতে পারে, ওই সময় এই রাস্তাটা দিয়েছিল। পরবর্তীকালে যখন হিডকো দ্বারা অধিগ্রহণ, বামফ্রন্ট সরকারের আমলে যখন অধিগ্রহণ হয়, তখন এখান দিয়ে এই মেন রাস্তাটা ইকো পার্কের 6 নম্বর গেটে ঢুকে যায়, আর এটা ইকো পার্কের আন্ডারে হয়ে যায়। এইটুকু অংশ বাদ হয়ে যায়, মানে অধিগ্রহণ হয়েছে, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি। হিডকো কোনো এই সমস্ত এলাকার ডেভেলপমেন্ট করেনি। অনেক মানুষ আছে চেক নোটিশ নেয়নি, চেক নোটিশ, তারা চেক নোটিশের যে অ্যামাউন্ট সেটা নেয়নি। পৈতৃক সম্পত্তি তো অনেকে থেকে গেছে, পঞ্চায়েত থেকে অনেকে পাট্টা দেওয়া হয়েছে তৎকালীন সময়, তারা থেকে গেছে। এই হঠাৎ করে বস্তি গজিয়ে গেছে, এটা একদম দালাল মিডিয়ার বানানো খবর। একটা মানুষের দেখাতে পারবে না হঠাৎ করে বস্তি গজিয়ে গেছে। হঠাৎ করে বস্তি যদি গজিয়ে যায়, তাহলে আপনাদের সামনে আমি দেখাচ্ছি এইগুলো কি 1900 এখানকার মানুষের 1900, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, 1960 সালের ভোটার তালিকা, 1960 সালের ভোটার তালিকা, ইউনিয়ন 2 নম্বর মহিষবাতান, তখন ইউনিয়ন ছিল, 2 নম্বর মহিষবাতান, মোল্লাপাড়া, থানা রাজারহাট, পঞ্চায়েত ক্ষেত্র এত, জেলা উত্তর 24 পরগনা। এই ভোটার লিস্টে আপনারা দেখতে পাবেন এই এলাকার মানুষের, আপনারা কিছুক্ষণ আগে যার সাথে কথা বললেন মনোয়ারা বিবি, তার বাবা রমজান আলী 146 নম্বর তালিকায়, রমজান আলী, পিতার নাম পিয়ার আলী। এটা গেল 1960 সালের। 1971 সালের ভোটার তালিকা আপনারা এখানেও দেখতে পারবেন, রমজান আলী, LM মোল্লা, এখানে সব দেখতে পাবেন। এই পিয়ার আলী, পিতা LM মোল্লা, মানে ওনার দাদু। এই 60 সাল 71 সালের ভোটার তালিকা যে সমস্ত দালাল মিডিয়ারা দালালি করতে আসছে, প্রোপাগান্ডা ছড়াতে আসছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে আসছে, একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করতে আসছে, তাদের মধ্যে কেউ এই কাগজপত্র দেখাতে পারবে? সাহস আছে এই কাগজপত্র দেখানোর? মিডিয়ার লোককে চ্যালেঞ্জ করছি, তারা দেখাক এই কাগজপত্র, তারপরে এই সমস্ত মানুষদের কাছে কাগজ দেখানো চাইতে আসবে। এই সমস্ত মানুষেরা মানে একটু অনুন্নত ভাবে থাকে বলে, একটু ঝুপড়ি টাইপ করে থাকে বলে, এদের কাছে বিলাসবহুল হোটেল বা বিলাসবহুল ফ্ল্যাটে থাকার টাকা নেই বলে এদেরকে টার্গেট করা হবে? এদের সেই রকম শিক্ষার এদের ব্যবস্থা নেই বলে এখন বর্তমান সমস্ত কিছু ফ্রি। এদের রুজি রোজগার কি ছিল যখন এইখানে জমি অধিগ্রহণ করেনি হিডকো বা ইকো পার্ক? এই পুরো ইকো পার্ক টোটাল জায়গাটা আপনারা দেখছেন, এই হরিণ পার্ক, ইকো পার্ক, এই হরিণ পার্কের পেছনের যে সাইডটা, যেটা আপনার সেন্টার অফ এক্সিলেন্সের মাঠ হয়েছে, এইগুলো ধান জমি ছিল। এই 6 নম্বর গেট দেখছেন, এর ওপাশে টমেটো ক্ষেত ছিল, এখানে বিশাল চাষবাস হতো।
এখানে আপনার টাইম কল ছিল, সেই কল দিয়ে সমস্ত চাষের জমিতে জল দেওয়া হতো। সব চাষিদের জমি ছিল, বামফ্রন্ট সরকার যখন অধিগ্রহণ করে চাষিদের জমি ছিল, এত কম টাকায় ওই সময় দেওয়া হয়েছিল, অনেকে সেই চেক নোটিশই নেয়নি। সেই চেক নোটিশও আপনি যদি কারোর কাছে দেখতে চান তারা দেখিয়ে দিতে পারবে, এরকম মানুষ আছে। কিন্তু ওই দালাল মিডিয়ার যারা দালালি করতে আসছে, বিজেপির কথা শুনে যারা প্রোপাগান্ডা ছড়াতে আসছে, যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি, বিজেপির রাজনীতিকে যারা পালক জুগিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে চাইছে, তারা দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, তারা কেউ দেখাতে পারবে না। আমি কাল যখন পৌঁছাই ঘুনি মোল্লাপাড়াতে, এটা ইকোপার্কের 6 নম্বর গেট, ঘুনি মোল্লাপাড়া, আমার পাড়া ওটা, ওখান থেকে কিছুটা দূরে যে ভাড়া বাড়ির কথা আমি বললাম, আমাকে যারা ওই ভিডিওতে দেখেছেন, সেখানে গিয়ে আমি যখন ওটা দেখলাম, আমি আর থাকতে পারলাম না। আমি সাথে সাথে ওই গদি মিডিয়াকে প্রশ্ন করলাম, যখন আমার প্রশ্নের উত্তর দিতে না পেরে তারা কিন্তু পেছনের রাস্তা দিয়ে পালিয়েছে, সামনের রাস্তা দিয়ে পালায়নি। তারা পেছনের রাস্তা দিয়ে আমার প্রশ্নের উত্তর না দিতে পেরে আমি সরাসরি প্রশ্ন করেছি, আচ্ছা আমি ধরে নিন এখানে বাংলাদেশি আছে, বাংলাদেশি যদি থাকে তাহলে সেটা দেখার দায়িত্ব কার? সেটা দেখার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর, সেটা দেখার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রীর, কেন্দ্রের সরকারের। আপনারা তাদেরকে গিয়ে প্রশ্ন করুন। এই গরিব মানুষদের কেউ বাড়ি নেই, এই সময় কাজের টাইম, বাচ্চারা আছে, তাদেরকে প্রশ্ন করছেন কেন? আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আপনাদের মনোকামনা কি? এসআইআর চলছে, বিশেষ কোনো সম্প্রদায়ের মানুষকে, এই এলাকার মানুষের এসআইআর নাম 2002 সালের নাম আছে। অবশ্যই 2002 সালের নাম যদি না থাকে, এত পুরানো কাগজ দেখাচ্ছে 1960 সালের, 1971 সালের, 2002 তো সেদিনকার কথা, 2002 তো সেদিনকার কথা। আমি 50 বছর, 60 বছর পুরানো, 70 বছর পুরানো কাগজ দেখাচ্ছি, 2002 তো সেদিনকার কথা। এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন বিএলও মারফত ফর্ম দেবে, তারা ফিল আপ করবে, ইলেকশন কমিশন সেটা দেখবে কে 2002 এর কার নাম আছে না আছে, কারা ভোটার তালিকায় কাদের নাম উঠবে। এই দালাল মিডিয়াকে কেউ দায়িত্ব দেয়নি, দালাল মিডিয়া কেউ, এরপরে যদি এই দালাল মিডিয়া বলা হচ্ছে রাতারাতি এলাকা ভ্যাকেট হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোক পাওয়া যাচ্ছে না, বস্তি সব ফাঁকা, শুনশান ফাঁকা করছে সব। ওই তাদেরই পাতাফাঁদ 2002 সালের ভোটার লিস্ট এলাকা থেকে জোগাড় করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। বিএলও আপনার ফর্ম আপনাকে ছাড়া কাউকে দেবে না, আপনার পরিবারের কেউ হলে তাকে দেবে, পাড়ার কাউকে দেবে না। আপনি কর্মসূত্রে বসিরহাট থেকে এখানে এসছেন, তা আপনি ওটা করতে যাবেন না? আপনারা তো শুরু করে দিয়েছেন, 1 মাসের টাইম, সে তার বাড়িতে তো যাবে। এরকম কিছু সংখ্যক লোক বাড়িতে গেছে, সবাই যায়নি, কিছু সংখ্যক লোক বাড়িতে গেছে, বাড়িতে 2-1 করে গিয়েও তারা ফর্ম ফিল আপ করে আসছে। আর যে টাইমে আসছে সেটা তো কাজের টাইম, তারা তো কাজে আছে। কাজে গেলে আমার বাড়িতে আমি তালা দিয়ে রাখবো না? আমার বাড়িতে দামি দামি সোফা নেই, ফ্রিজ নেই, ওয়াশিং মেশিন নেই, ঠিক আছে, তাই বলে আমি গরিব মানুষ, আমার বাড়িতে আমার দামি কাগজপত্র থাকতে পারে, ওটাই আমার সম্বল। যা কিছু আমার জমানো আছে সেটা থাকতে পারে, সেটা ছোট পুঁজি হলেও, তা আমি বাড়িতে তালা মারবো না? তালা মেরেই তো আমি কাজে যাবো। আর এসছে দুপুরবেলা, আমাদের পাড়াতে কিন্তু ঢুকেনি। আমরা যে পাড়ার, মানে যে পাড়াটা দেখলে মনে হয় না বনেদি একটা পাড়া, ফ্ল্যাট বাড়ি টাড়ি আছে, ভালো বাড়ি, সেখানে ঢুকছে না। সেই বাড়ির পেছনে যারা দরিদ্র মানুষ, যারা এই সমস্ত এলাকার জঞ্জাল পরিষ্কারের কাজ করে, শহর পরিষ্কারের কাজ করে, রিক্সা চালায়, খেটে খায়, কারখানায় কাজ করে, সেই সমস্ত লোকদেরকে টার্গেট করেছে। এই জন্যই ইচ্ছা করে আর রাত্রেবেলা এলাম, সত্যি কি এলাকা ফাঁকা, সত্যি কি এখানে সব পালিয়ে গেছে বাংলাদেশে। তো দর্শক, আপনাদের কি মনে হলো পুরো ভিডিও দেখে, বক্তব্য শুনে? রিপাবলিক টিভির মুখোশ খুলে দিন, গদি মিডিয়ার মুখোশ খুলে দিন, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, যাতে এই সমস্ত ধান্দাবাজ মিডিয়া রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হিন্দু মুসলিম ইত্যাদি যে নোংরামিটা করছে, সেটা যাতে উপযুক্ত দেওয়া যায়।